সিলেটের সাদা পাথরে গিয়ে আমরা মাঝিদের যে বিশ্রী সিন্ডিকেটের মুখোমুখি হয়েছিলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সাদা পাথরের এই ভয়ঙ্কর পিচ্ছিল পাথরগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটা সত্যিই যেমন ভয়ঙ্কর তেমনি ইন্টারেস্টিং। তাছাড়া সিলেটের আকাশে ঘূর্ণিঝড় বা টর্নেডোর দেখা পাওয়াটা ছিল আরো ইন্টারেস্টিং ব্যাপার, যদিও আমরা পরে জানতে পেরেছি এটা আসলে বৃষ্টি। সবশেষে সিলেটের পানসি হোটেলে খেয়ে স্কিনটাকে বারবিকিউ বানিয়ে সিলেট শহর থেকে ঢাকা শহরে ফিরে আসার দারুণ জার্নি। ওকে, ওয়েলকাম তো করেই ফেললাম, তাহলে এবার শুরু থেকেই শুরু করি। রাতারগুলের বোট থেকে নামার পরে গরমে ঘেমে নিয়ে এক একজনের যখন খুব খারাপ অবস্থা, তখন আমরা প্রথমেই ডাব খাওয়া শুরু করে দিলাম, যেটার একটা ফানি ভিডিও অলরেডি আপনারা আমার পেজে দেখতে পেয়েছেন। এইদিকে বাচ্চা বাহিনীরাও চিপস, জুস, আইসক্রিম যার যা ইচ্ছা খেয়ে নিল। এরপরে আমরা দারুণ দারুণ সব গান শুনতে শুনতে সাদা পাথরের দিকে রওনা দিলাম এবং যাওয়ার পথে সিলেটের এই আকাশ সত্যি আমি মনে হচ্ছিল যেন অজানা এক গন্তব্যে হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর আকাশ, তার উপর একের পর এক পছন্দের গান বাজছিল। ভাই আমি জাস্ট এই জায়গার আকাশের প্রেমে পড়ে গেছি। এটা কি ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা নাকি? এই জায়গাটা ওই যে ওইখানে এই জায়গাটা কি হচ্ছে? একদম গোলা পাকে আছে এটা। তুমি ঠিক বলছো, মনে হয় বৃষ্টি হচ্ছে, বুঝছো? ওই ওটুক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আমরা এক একজন আসলে ঘূর্ণিঝড়, টর্নেডো যার যা ইচ্ছা বলছিলাম। এরপরে আমার বৌদি রিয়েলাইজ করলো যে নিশ্চয়ই ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছিল এবং পরে আমরা বুঝতে পারলাম এটাই ছিল সঠিক নিউজ। যাই হোক, এই সুন্দর আকাশ আর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরে। এরপরে গাড়ি থেকে নেমেই প্রথমে আমরা সবাই চেঞ্জ করে নিলাম। ওইখানে চেঞ্জিং রুম ছিল এবং পার পার্সনের কাছ থেকে ওরা 20 টাকা করে নিচ্ছিল চেঞ্জ করার জন্য। যাই হোক, কঠিন বিজনেস ভাই। এবারে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আমি আপনাদের জানাতে চাচ্ছি। আসলে এখানে মাঝিদের প্রচন্ড রকমের একটা সিন্ডিকেট চলে, যেটা আপনি গেলে বুঝতেই পারবেন না। আমরা প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। ওইদিকে মাঝিরা ঘাটে নিজেরাই বেশি ভাড়া করে লোকদেরকে নিয়ে যাচ্ছিল, যারা আমাদেরও অনেক পরে এসেছে। তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে কিছু মানুষ বিরক্ত হয়ে মারামারি লেগে যায়। তারা মাঝিদেরকে এনে বেধম মারধর করছিল। আমি ঠিক তার পাশেই মহিলাদের লাইনে দাঁড়িয়েছিলাম। সেদিন টিকিট কাটার দায়িত্ব পড়েছিল আমার উপরে, কারণ মহিলাদের লাইনটা ছোট ছিল। যাই হোক, 1.5 ঘন্টা পরে আমিও এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি করে অনেক কষ্টে টিকিট কাটতে সক্ষম হয়েছিলাম। অবশেষে যেতে পারছি সাদা পাথর। আমরা আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আর সাদা পাথরে যাওয়া হবে না, কারণ একে তো এই গন্ডগোল, তার উপরে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যখন বোটে উঠে আসলে আশেপাশের এই পরিবেশ দেখছিলাম, এত সুন্দর বাতাস ছিল, বোটের এই অনুভূতিটা আসলে বোঝাতে পারবো না। এত আনন্দ লাগছিল, আমার মনে হচ্ছিল আমি যে 1.5 ঘন্টা যুদ্ধ করলাম, এত কষ্ট করে দাঁড়িয়েছিলাম, এত ফাইট করলাম এতগুলো মানুষের সাথে, আমার সবকিছু সার্থক। আর আমার সব ফ্যামিলি মেম্বাররা আমাকে এত বাহবা দিচ্ছিল, আমার দেবররা খুব প্রশংসা করছিল, সবাই থ্যাঙ্কস বলছিল, সত্যি খুব ভালো লাগছিল। যদিও আমার দুই পাশে দুই দেবর কন্টিনিউয়াসলি 1.5 ঘন্টা আমাকে পাহারা দিচ্ছিল, যাতে আমার কোনো প্রবলেম না হয়। এজন্য হয়তো আমি সাহস করে সেদিন টিকিটটা কাটতে পেরেছিলাম। তো যাই হোক, আমরা বোট থেকে নেমে সাদা পাথরের দিকে হেঁটে যাচ্ছিলাম। প্রায় 20 মিনিট লাগে পাথরের ওখানে যেতে। অবশেষে আমরা আসতে পেরেছি সাদা পাথর। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। এন্ড ফাইনালি আমরা সাদা পাথরের দেখা পেলাম, যদিও পাথর খুবই কম ছিল এই দিকটাতে। ওয়েলকাম টু সাদা পাথর। সাদা পাথর। এই হচ্ছে আমার ভোলা ভালা স্বামীর অবস্থা, যাকে দেখলে মনে হয় খুবই নীরব, শান্ত, ভদ্র একজন মানুষ, কিন্তু সারাক্ষণ সেরকম মজার মজার কথা বলতে থাকে। যাই হোক, এই সে আনন্দের মুহূর্ত যা আমাদের প্রত্যাশার সাথে একদমই মিলে গিয়েছিল। আসলে আমাদের খুব ইচ্ছা ছিল যেন আমরা যখন সাদা পাথরে যাই তখন যেন বৃষ্টি হয়, আর সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছাটাকে একদম পূরণ করে দিয়েছে। এত সুন্দর ওয়েদার ছিল যখন আমরা সাদা পাথরে গিয়েছিলাম। আমি নর্মালি দেখি যে সাদা পাথরে যারা যায় প্রচুর গরম থাকে, গরমে অস্থির হয়ে যায় মানুষজন, অথচ উই আর ভেরি মাচ লাকি যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টি কমে গেছে। এরপরে আমরা পাথর দিয়ে হেঁটে আরেকটু সামনের দিকে এগোচ্ছিলাম, কারণ আমরা স্নান করব এবং যেখানে জল আছে আমরা সেদিকেই যাচ্ছিলাম। তবে এই জায়গাটা ভাই এত রিস্কি, কারণ এই পাথরগুলো প্রচন্ড পিচ্ছিল ছিল আর আমাদের প্রত্যেকের সাথেই বাচ্চা কাচ্চা ছিল। আমরা খুবই সাবধানে হেঁটে যাচ্ছিলাম একটা একটা করে স্টেপ দিয়ে। এরপরে তো দেখতেই পাচ্ছেন পুরো পরিবার আমরা একসাথে আনন্দে মেতে উঠেছিলাম। এই দৃশ্যটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কারণ এটা ছিল আমার সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত। এটা আমি একটা রিলসে শেয়ার করেছিলাম। কি
সুন্দর তাই না? আপনার প্রত্যাশা যখন বাস্তবের সাথে মিলে যাবে তখন আনন্দের পরিমাণটা হয়তো বা এরকমই হয়। দেখেন বৃষ্টির পরে যেন সাদা পাথরের সৌন্দর্যটা আরো 1000 গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল, কারণ পাথরগুলো একদম চকচক করছিল, আশপাশটা এত সুন্দর, এত স্নিগ্ধ লাগছিল, গাছপালাগুলো যেন আরো সবুজ লাগছিল, পাহাড়গুলো আরো জীবন্ত লাগছিল। এরপরে বাচ্চাগুলোকে একটা কর্নারে বসিয়ে আমরা সবাই মিলে দূরে গিয়ে অনেক মজা করে স্নান করেছিলাম, যদিও সেটা ভিডিও করা হয়নি কারণ ফোনগুলো সব ব্যাগে ছিল। আর এই দৃশ্যটা যে কি সুন্দর লাগছিল, পাহাড়ের উপরের বাড়িগুলোতে মিটমিট করে আলো জ্বলছিল, মনে হচ্ছিল যেন জোনাকি পোকা। সাদা পাথরে এসেছি, স্মৃতি হিসেবে তো একটা পাথর নিতেই পারি তাই না? চলুন এই সাদা পাথরটাকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার সাদা পাথরের স্মৃতি। এরপরে আমরা নৌকা ঘাটের দিকে হাঁটা শুরু করলাম। ওই সময়টা একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আশপাশটা কি সুন্দর লাগছে, দেখেন চারিদিকটা কি সুন্দর তাই না? এরপরে আমাদের নৌকা ঘাটে চলে আসলো, আমরা নৌকায় উঠে পড়লাম, আর সেই সাথে আমাদের সিলেট ভ্রমণটাও শেষ হয়ে গেল। আসলে আমাদের সিলেটে একদিনের ট্যুর ছিল এবং একদিনে আমরা এই কয়টা স্পটই দেখতে পেরেছিলাম। তো যাই হোক, ঘাটে এসে আমরা প্রথমেই সাহিত্যর জন্য এই দোকানটা থেকে গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিলাম, কারণ সাহিত্যর জন্য যে এক্সট্রা ড্রেসটা নেওয়া হয়েছিল ওটা ও বমি করে ভরিয়ে ফেলেছে। তারপরে আমরা সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে চলে গেলাম। পানসি রেস্টুরেন্টে গিয়েও দেখি সেই 5 ভাই রেস্টুরেন্টের মতোই অবস্থা, প্রচন্ড ভিড়, বসার জায়গা নেই। তো আমরা প্রায় 10-15 মিনিট বসে থাকার পরে একটা টেবিল খালি পেয়েছিলাম। এই তো সব মজার মজার খাবারগুলো চলে এসেছে, বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, আর এই ছিল মাছ। এখানে কি কি মাছ ছিল আমার আসলে মনে নাই। আর এইটা ছিল বোয়াল মাছ। বোয়াল মাছটা আসলে খুব স্পেশাল ওদের। আর আমার জন্য নিয়েছিলাম চিকেন চাপ আর নান, যদিও সেটা আমি খেতে পারিনি বিকজ আমার মনে হয়েছিল যে আমি ডিসিশনটা ভুল নিয়েছি, আসলে ভাত খেলেই ভালো হতো। যেহেতু সারাদিন আমরা না খেয়েছিলাম, দুপুরে আমরা লাঞ্চ করার সময় পাইনি, তো সারাদিন পরে আসলে ভাতটা নিলে ভালো হতো। তো যাই হোক, ওরা বললো যে খাবার খুবই মজা ছিল, ওদের প্রতিটা ভর্তা, মাছের আইটেমটা খুবই মজা ছিল। এরপরে আমরা পানসি থেকে চলে আসি আবার আমাদের হোটেল লা রোজে, যেখানে আমাদের সুটকেসগুলো ছিল। আমরা সকালেই চেক আউট করে ফেলেছিলাম, কিন্তু আমাদের সবার সুটকেসগুলো আমরা হোটেলে রেখে গিয়েছিলাম লবিতে। তো আমরা হোটেলে এসে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর সুটকেস নিয়ে আবার চলে গেলাম গাড়িতে করে বাস স্ট্যান্ডে। এবং এই যে বাস স্ট্যান্ডে এসে দেখতেই পাচ্ছেন আমাদের এক একজনের অবস্থা, ঘুমে এক একজনের সারা শরীর ঢুল ছিল, কারণ আমরা টাঙ্গুয়ার হাওর থেকে সিলেট গিয়েছিলাম। সো 4 দিনের ট্যুরে এক একজনের শরীর পুরো ব্যথা হয়ে গেছে এবং ওই মুহূর্তে মনে হচ্ছিল যে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এই তো আমরা বাসে উঠে গেছি, আমাদের স্লিপার কোচ ছিল। আমরা বাসে উঠে এক একজনের চেহারা দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলাম, কারণ টাঙ্গুয়ার হাওরে আমাদের সান ট্যান পরে চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কেউ কাউকে চিনতে পারছিলাম না, সবাই 3-4 শেড ডার্ক হয়ে গেছে। তো ফেরার দিন আসলে আমরা বাসে উঠেই সবাই ঘুম দিয়েছি, সেদিন আর গল্প করার মতো এনার্জি কারোরই ছিল না। ভোরবেলা আমাদেরকে ব্রেক টাইমে উজান ভাটিতে নামানো হয়, যদিও আমরা কিছু খাইনি কারণ তখন সবারই চোখে ঘুম। দেখেন ভোরবেলাটা দেখতে কি সুন্দর লাগছিল। এই তো সকালে আমরা চলে এসেছি ব্যস্ত নগরী ঢাকা শহর, আবার সেই গাড়ির যানজট, প্যাপো, আবার সেই ইট ভাটার মাঝে আটকা পড়া, আসলে কিছুই করার না, এটাই আমাদের বাস্তব জীবন। এরই মধ্য দিয়ে আমাদের টাঙ্গুয়ার হাওর এবং সিলেটের সবগুলো ব্লগ আপলোড করা আমার শেষ হয়ে গেল। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই আমার পেজে গিয়ে ব্লগগুলো দেখে নেবেন, এবং আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার স্কিনের অবস্থা দেখে কেউ ভয় পাবেন না, যদিও মোটামুটি এই 2 মাসে অনেকটাই রিকভার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।